ই কমার্সের সিও একদম ক্যাজুয়াল। একদমই ব্লগ যেরকম এখানেও একই কাজ। পার্থক্য হচ্ছে আমরা যখন ব্লগিং করি বা ব্লগ ওয়েবসাইট রেডি করি বা ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে অপটিমাইজ করি, ওই কন্টেন্টগুলোকে খুঁজে পাই এই পোস্টের মধ্যে, তাই না? পোস্টের মধ্যেগুলো কন্টেন্ট থাকে। আর ন্যাচারালি আমরা যদি ই কমার্স সাইটের কথা বলি, দেন ই কমার্স সাইটে বেসিক্যালি কন্টেন্ট থাকে না, থাকে হচ্ছে পোস্ট, তাই না? প্রোডাক্ট কন্টেন্ট থাকে না, থাকে হচ্ছে প্রোডাক্ট। এখন কিছু কিছু ই কমার্স সাইট আছে যাদের ব্লগ এবং প্রোডাক্ট দুইটাই আছে, মানে তারা ব্লগিংও করে, দ্যাট মিনস একটা প্রোডাক্ট আসছে প্রোডাক্ট নিয়ে লেখালেখিও করে, বা ধরেন উইন্টার একটা আসছে উইন্টার নিয়ে কিছুটা আর্টিকেল লিখলো, করতেই পারে। যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রেও এখানে যে ব্লগ নামে একটা অপশন আছে, যেখানে তারা লেখালেখি করছে, এর বাইরে জাস্ট এদের ওয়েবসাইটে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দিয়ে রাখছে। ডিজাইন টোটালটাই ক্লায়েন্টের কাছে, আমাদের কাছে কিছু না। সো এই একটা ই কমার্স সাইট বা ই কমার্স সাইট হোয়াটএভার যাই বলেন, প্রোডাক্টগুলা অ্যাডের ক্ষেত্রে কোনো আহামরি চেঞ্জ কিছু নাই। কথা হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে যে কাজগুলো আমাদের বেসিক্যালি করতে হয় সেগুলো হচ্ছে, যদি এরকম হয় যে ক্লায়েন্ট হঠাৎ করে বললো আমার পেমেন্ট গেটওয়েটা ঠিক করে দেন, বা আমি অমুক জায়গাতে না আমি অমুকভাবে পেমেন্ট নিতে চাই, এটা একটা ইস্যু থাকে। তো পেমেন্টের ব্যাপার, অর্ডার কনফার্মেশন, অর্ডার প্রসেসিং, অর্ডার কন্ট্রোলিং যেটা বলে, একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিবে বা একটা কাস্টমার আমাকে অর্ডার প্লেস করার পর অর্ডারের যত কন্ট্রোলিংয়ের কাজ সব আমরা ই কমার্স থেকে করি। ই কমার্স একটা প্লাগইনের নাম, এটা একটা প্লাগইন, ফ্রি পেইড দুইটাই হয়। এইখান থেকে আমরা মূলত আমরা অর্ডারস কন্ট্রোল করতে পারি। আমরা যদি কুপন থাকে কিছু কুপন আমরা নিয়ে কাজ করতে পারি। এছাড়া আমাদের মার্কেট প্লেসের স্ট্যাটাসগুলো, তারপর হচ্ছে কাস্টমার্সের যাবতীয় যত ইনফরমেশন সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ই কমার্স থেকে কন্ট্রোল করি। আর প্রোডাক্ট থেকে বেসিক্যালি আমরা এই যে প্রোডাক্টগুলো আছে ই কমার্সের প্রোডাক্টগুলো যেগুলো আছে, এই প্রোডাক্টের প্রাইস বলেন, প্রোডাক্টের এই যে নাম, এই প্রাইজের অবস্থা, ইমেজ টিমেজ হাবিজাবি যা আছে সব কিছু আমরা এই প্রোডাক্ট সেকশন থেকে অ্যাড করি। ঠিক আছে? অ্যানালাইটিক্সের মধ্যে জাস্ট আমরা অ্যানালাইটিকগুলো পাই, আর কিছুই না, ডেটাগুলো পাই। আর মার্কেটিংয়ের হিসাব তো আলাদা। এলিমেন্টের একটা প্লাগইন যেটা থ্রুতে আমরা ওয়েবসাইটকে বিল্ডার করি, পেজ বিল্ডার একটা প্লাগইন বা ওয়েবসাইট বিল্ডার প্লাগইন। ই কমার্স আগে ঢুকি, ই কমার্সের সেটিংগুলো একটু বুঝি কি, বাকি সব সিমিলার একটা সাইটের মধ্যে। ওপেন করতে যাবেন তো ই কমার্স ওপেন করতে গেলে এরকম প্রথমে আমাদের ই কমার্সকে হচ্ছে আমাদের স্টোরের ডিটেল ইনফরমেশনগুলো দিতে হয়। এটা ম্যান্ডেটরি এমন কিছু না যে এটা না দিলে আমি ইউজ করতে পারবো না, বাট এটা দিয়ে রাখলে ই কমার্সের কাছে একটা ডেটা থাকলো আপনার যদি ফার্দার যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে বা কোনো আইডিয়া জেনারেট হয়, সেগুলো ইনফরমেশন আপনার প্রোডাক্ট বেসিস, আপনার ক্যাটাগরি বেসিস, স্টোর বেসিসে পেয়ে যাবেন। এটাই, আর কিছু না। বাংলাদেশের হিসাব করে বাংলাদেশের যে যেখানকার হন, ব্রাহ্মণবাড়িয়াও চলে দিতে পারেন, সমস্যা নাই। আমরা যেহেতু ঢাকাতে আছি ঢাকা দিব। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার অ্যাডমিন, অ্যান্ড এখানে দেখেন বলাই আছে মেলচিম থেকে পাওয়ার বাই করা হচ্ছে। তো আপনার যদি কোনো প্রোডাক্টের আপডেট, যদি কোনো ইন্সপিরেশনের কোনো নোটিশ লাগে, ইমেল লাগে, তারা সেটা পাঠাবে। সো কন্টিনিউ, কাউন্ট মি ইন। এখানে হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট রেডি করলাম, আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি কি, কোন টাইপের ওয়েবসাইট, আমার নিশ কি, বা কোন টাইপের ক্যাটাগরির ওয়েবসাইট আমাদের। সো আমাদের এখানে যে টাইপের হবে সেটা যদি না খুঁজে পান আদার্স দেন দিয়ে বলতে পারেন যে আমারটা এই ক্যাটাগরির। আর যদি এখানকার কিছুর মধ্যে থাকে সেক্ষেত্রে এখান থেকে এটা দেন। সাপোজ আমাদের ফ্যাশন, অ্যাপারেল আর হচ্ছে অ্যাক্সেসরিজ, মাল্টিপল থাকলে মাল্টিপল ইউজ করতে পারেন। কন্টিনিউ। প্রোডাক্টের টাইপ, দ্যাট মিনস আপনি যে এখানে প্রোডাক্টগুলো সেল করতেছেন এগুলো কী টাইপের প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট আছে ডিজিটাল প্রোডাক্ট, আপনি শুধু ডাউনলোড করতে পারবেন ই কমার্সে। যেমন ইনভার্টো মার্কেটে আমরা থিম কিনি, ধরতে পারেন। ই কমার্স তো প্রাইস দেওয়া আছে, ডাউনলোড করতে পারি, অ্যাড টু কার্টে যেতে পারি, ফিজিক্যাল প্রোডাক্ট না। ঠিক এরকম যে আমার এখানে কী টাইপের প্রোডাক্ট, আমি কি ডাউনলোড করবে নাকি ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে হাতে যেটা পাই আমরা, হ্যাঁ, মেম্বারশিপ হইতে পারে, বুকিং হইতে পারে, বান্ডেল হইতে পারে, কাস্টমাইজেবল প্রোডাক্টও হইতে পারে। কী টাইপের প্রোডাক্ট সেটা আপনি এখান থেকে চুজ করেন। সাপোজ আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো, যা লাইক দ্যার, যে সবগুলো আমাদের হাতে পাবো এরকম, এই হিসাব করে দিয়ে দেন।
এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ইয়ারলি প্রাইস, এটা এই প্রাইসে আমরা তো আর এইতে যাচ্ছি না, সো এটা অফ করে দিই। এটা হচ্ছে ই-কমার্সের প্রিমিয়াম ভার্সন, আমার প্রিমিয়ামে যাব না। সো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে আছে, ধরুন আমাদের 100-র মতো প্রোডাক্ট আছে, এবং আমরা কোথায় বিক্রি করি, কারেন্টলি সেলস এনিহোয়ার। অ্যান্ড আমরা এখানে যেটা আপনার হয় আর কি, যে আই ওয়ান ডিফারেন্ট স্টোর বাই পাওয়ার বাই ই-কমার্স, অথবা হচ্ছে অ্যানাদার প্ল্যাটফর্ম যদি আপনার থাকে, আর আপনি যদি পার্সনদেরকে ফিজিক্যালি আর ইভেন্টে যদি ডেকে দেন, বা এখানে হচ্ছে আদার্স প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। সো আমরা এখানে এটা দিয়ে রাখলাম ই-কমার্স। অ্যান্ড আপনার রেভিনিউ কেমন, আমি জাস্ট স্টার্ট করছি, তাই না, আমি আমার বেচা বিক্রি মাত্র শেষ করছি। তো আই এম সেটিং আপ এ স্টোর ফর ক্লায়েন্ট, এটা দেওয়ার দরকার নাই যদি আপনার ফিজিক্যাল লোকেশনের যদি ক্লায়েন্টের জন্য কোনো স্টোর সেট আপ না করেন, দরকার নাই, দেন কন্টিনিউ। এখানে হচ্ছে অ্যাড রিকমেন্ড করছে বিজনেস ফিচার অন মাই সাইট, তারপরে স্পিড দেখার জন্য জেটপ্যাক ইউজ না করাটাই ভালো, বাদ দেন। আমরা মার্কেটিং মেলপটকে বাদ রাখি, অ্যান্ড ড্রাইভ উইথ সেলস লিস্টিং এটাকেও বাদ রাখি, কন্টিনিউ, দরকার নাই। এখান থেকে আমাদের তো থিম দেওয়াই আছে, তাই না? অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমাদের থিমের কোনো মানে নাই, এখান থেকে থিম, অনেক থিম আছে এখানে। তো এখান থেকে একদম শেষে স্কিপ দি স্টেপ, কারণ আমাদের থিম অলরেডি ইনস্টল করা আছে, তো এখান থেকে কোনো থিম আমরা আপলোড করবো না আর। এইখানে আমাদের আর কিছু একটু বাকি আছে, আর কিছু কাজ করে নিলে আমাদের শেষ। তো আমরা যদি চাই যে এখান থেকে আমরা কাস্টমার প্রোডাক্ট ইউজ করবো, সেটা আমরা একটা পরে করি, সমস্যা নাই। এখানে যে অ্যাড প্রোডাক্ট করা হয়েছে, সাপোজ অ্যাড প্রোডাক্টের পরে কাজ হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ করা। পেমেন্ট গেটওয়ে সেট আপ বলতে আমি এখান থেকে কীভাবে পেমেন্টটা নিব, আমি যে সেল করতেছি টাকাগুলো আমি কীভাবে সেট আপ করবো, বা ক্লায়েন্ট, এখানে পেমেন্ট বলতে ক্লায়েন্ট আমাকে টাকা দিবে কীভাবে, কোন ওয়েতে টাকা দিবে সেইটা। তো সেট আপ পেমেন্ট গেটওয়ে, এখানে এই হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। একটা হচ্ছে পেপাল, দ্যাট মিনস আমরা যদি সেট আপ করে দিই, কোনো একজন কাস্টমার যদি এখান থেকে বাই করতে আসে বা অর্ডার প্লেস করে, সে পেপালের তারিখে ডিরেক্টলি নিয়ে যাবে, সে পেপাল থেকে করবে। যেমন আমি ধরেন পেপাল সেট আপ করে দিলাম, ওইটা বলতেছি স্যার, ওইটা বলতেছি একটু। আচ্ছা, প্লাগ ইন আর অ্যাক্টিভেটেড অ্যান্ড কনফিগার ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। আমাদের এখন প্লাগ ইন থেকে হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের প্লাগ ইন থেকে হচ্ছে পেমেন্ট সেট আপ করে নিতে হবে, আচ্ছা বাদ দেন। আর এর বাইরে যদি আসেন, আবার যাই, আমাদের ক্যাশ অন ডেলিভারি আসে, দেন ক্যাশ অন ডেলিভারিতে এনাবল করে দেন, দেন পেমেন্ট সেট আপ, ক্যাশ অন ডেলিভারি কমপ্লিট। আমি যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টকে পারচেস করি, টু কার্ট, ভিউ কার্ট, and proceed to checkout. চেকআউটের মধ্যে সব ডিটেল দিলাম, সাপোজ দেওয়া আছে, অ্যান্ড নোট সব কিছু মিলে প্লেস অর্ডার যদি করি, আর হয় না, এখানে দেওয়া আছে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। আমাদের অর্ডার কমপ্লিট, ক্যাশ অন ডেলিভারিতে কমপ্লিট, এবং এখানে দেওয়া আছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে অর্ডারটা পাইলাম, এই অর্ডারটা এসে জমবে কই, ই কমার্সের অর্ডার সেকশনের মধ্যে এসে জমবে। অর্ডার সেকশনে যাই, আসাদ সাইমন একজন ব্যক্তি, যে নাম্বার দিছিলাম, সে অর্ডার প্লেস করছে। এখান থেকে আমি কন্ট্রোল করবো, এবং অর্ডারটা কিসে আছে, আমার প্রসেসিংয়ে আছে। একটা স্টেপ হয়, কি হয়, আমার কাছে অর্ডার আসছে, তার পিছনে আমি প্রথমে কি করতেছি, প্রসেস করতেছি, তারপর ডেলিভারির জন্য মুভ করলো, ক্লায়েন্ট হাতে ডেলিভারি প্রোডাক্ট পাইলো, এই তো স্ট্যাটাস আসে। এই স্ট্যাটাসটাই আমরা এখান থেকে বোঝার জন্য এটাকে চেক করতে পারি। প্রসেসিংয়ের মধ্যে যদি ক্লিক করি, এইটা এখন স্ট্যাটাস আছে প্রসেস। সাপোজ আমাদের অর্ডারটা প্রসেসিং শেষ, অ্যান্ড প্রসেসিং শেষের পর হচ্ছে আমাদের এটা কি করতেছি, আমার বোঝার সুবিধার্থে যে প্রোডাক্ট এখন বের হয়ে গেছে, মুভিংয়ে চলে গেল যাওয়ার জন্যে, বা অন হোল্ডে আসতে থাকতে পারে, কমপ্লিট হলে কমপ্লিট দিয়ে দিব, এই হিসাব করে ই-কমার্স তার প্লাগইনটাও আমার প্রোডাক্টের ইন ডিটেল, এই যে রেভিনিউ, যে পরিমাণ সেল হইলো, কত পরিমাণ প্রফিট আসলো, এই প্রফিটের যে লাভ লসের যে হিসাবটা, এইটাও ই-কমার্স প্রোভাইড করে। সো এই কমপ্লিট, ক্যান্সেল, রিফান্ড, এই সব কিছুর মেনটেনের উপরেই প্রফিট লসটা আসে।
ইয়েতে। এরপরে আসেন সেট আপ আবার করি। এরপর হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। সো ব্যাংকে যদি আমাকে দিলে ব্যাংকের অ্যাকাউন্টের নাম ওইভাবে যাবে। এখন ওই যে একটা কথা ছিল যে বিকাশ রকেটের ব্যাপারটা, এটা ডেফিনেটলি থার্ড পার্টি মেথডে করতে হয়। এখন থার্ড পার্টি মেথডে অনেকভাবে করা যায়, তার মধ্যে এসএসএল কমার্স নামে একটা প্রতিষ্ঠান আছে, এসএসএল কমার্স। এরা ডিরেক্টলি তাদের এখানে তারা একটা নিজস্ব কোনো চার্জ নেয়, হ্যাঁ, কত পার্সেন্ট যেন নেয় তারা। তো এই চার্জ নিবে এবং যত অ্যাকাউন্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনি এপিআই পাবেন, একটা কোড পাবেন এবং এদের প্লাগ ইনও আছে। এই প্লাগ ইনটা ডিরেক্টলি আমরা এখানে ইনস্টল করে দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিব। এসএসএল কমার্স সব ধরনের পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে, যারা বাংলাদেশ থেকে করে তারা এসএসএল কমার্স নিয়ে কাজ করে। ইভেন দো যারা ইয়েকে চেনেন, খালিদ ফারহানকে চেনেন, ওনার ওয়েবসাইটে গেলেও দেখবেন ওনার কোনো কোর্স যদি আপনি পারচেস করতে যান এসএসএল কমার্স চলে আসে। উনি এসএসএল কমার্সের সাথে হচ্ছে অ্যাটাচ করে রাখছেন ওনার ওয়েবসাইটকে, দেখবেন যে পাওয়ার্ড বাই এসএসএল কমার্স, নিচে লেখা আছে পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, এসএসএল কমার্স দিয়ে এই কাজটা করতে পারেন আপনারা। এটা একটা ওয়েবসাইট, এখানে আপনাকে প্রথমে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যে মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাংক আইডি, আপনি যে ব্যাংকে টাকা উইথড্র করবেন সব কিছু থাকবে। এসএসএল কমার্সের কাছে প্রতিনিয়ত যতগুলো সেল হবে তার অ্যাকাউন্টে জমা পড়বে এবং সেখান থেকে আপনাকে তারা তাদের যে খরচ, তাদের যে ফি, সেটা রেখে বাকি টাকা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবে এবং ট্রাস্টেড। ওইটা আলাদা হিসাব। এবং সবার ব্যাংকে নাই, সবাই বিকাশে পারচেস করতে চায় বা রকেটে নগদে পারচেস করতে চায়। ক্যাশ অন ডেলিভারি হিসাবটা আলাদা, বাট বিকাশ রকেট পেমেন্ট যে ব্যাপারটা আসে সেটা। এখন যদি বলেন আমি এসএসএল কমার্স ইউজ করব না, তাহলে যেটা করতে হবে, যে সকল মেথড আপনি ইউজ করতে চাচ্ছেন লাইক দ্যাট বিকাশ, নগদ, রকেট, ডিরেক্টলি এই সকল কোম্পানির অথরিটির সাথে কথা বলে আপনি তার সাথে ডিট করে এপিআই বানিয়ে নেবেন, যেটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন ডিরেক্টলি, কোনো থার্ড পার্টি দরকার নেই। আপনার নামে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে বিকাশে, সেখান থেকে আপনাকে এপিআই দেওয়া হবে এবং আপনি আপনার এপিআইটাকে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেন, যেটা ওয়্যারলেসলি ট্রান্সফার হবে ইন্টারনেটের বেস। সিম্পল। যেটা এসএসএল করে রাখছে এবং এসএসএল করে রাখে তারা একটা ফি নিয়ে সার্ভিসটা ইজিলি দিচ্ছে, যেটা দারাজ করে তাদের ডিরেক্টলি কোম্পানির সাথে কমিউনিকেশন করা বিকাশ ও রকেটের জন্য। এখানে তাদের সাপোর্ট, সব ধরনের সাপোর্ট পাবেন, সমস্যা নাই। বিজনেসের ক্ষেত্রে মার্চেন্ট লগ ইন পাবেন এবং রেজিস্টার মার্চেন্ট। ঠিক আছে, সো মার্চেন্ট হিসাবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে, কী ধরনের পেমেন্ট তারা অ্যাকসেপ্ট করে একটু দেখে নেন। বিভিন্ন টুলকিট পাবেন, কি পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট ইন্টিগ্রেশনের ব্যাপারটা। এটা কোথায়? এখানে পেমেন্ট মেথডগুলো এফএকিউতে পাইতে পারেন মেবি। ছিল নাকি? আচ্ছা, আমি তাহলে খেয়াল করি নেই। এই তো মোবাইল ব্যাংকিংয়ে 10টা ব্র্যান্ড আছে, ইন্টারনেট ব্যাংকিংয়ে 10টা ব্যাংক আছে, ই ওয়ালেটের জন্য 4টা ব্র্যান্ড, আর ইজি ইএমআই যদি করেন ইএমআইয়ের জন্য 4টা ব্যাংক, 22টা ব্যাংক তারা রেখে দিচ্ছে। সো আশা করি এর মধ্যে আর কোনো কিছু বাদ থাকার কথা না এই ব্রাঞ্চের মধ্যে। তো এইটা করতে পারেন। আইদার যদি এটাও করতে না চান, আমরা এছাড়াও আমরা আরও প্লাগ ইন ইউজ করতে পারি এই বিকাশ রকেটের ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য। আমরা আমাদের নিজের বিকাশে টাকা নিয়ে আসবো বা নিজের রকেটে টাকা নিয়ে আসবো ইন্টিগ্রেট করে, এইটাও আমরা প্লাগ ইন থ্রুতে করতে পারি, দেখা দিচ্ছি। তার আগে আমাদের ট্যাক্সের ফর্মেটটা সেট আপ করে নিই। পেমেন্ট ধরুন সেট আপ কমপ্লিট হওয়ার পর ট্যাক্সের ব্যাপারটা সেট আপ করে নিই। সো ট্যাক্স কনফিগার রেট দিচ্ছি। সো ট্যাক্স সাধারণত কয় পার্সেন্ট হয় বাংলাদেশে? 5%, 15%, সরি 15% ভ্যাট আসে। সো আমরা এখান থেকে ট্যাক্সের ব্যাপারটা কান্ট্রি কোড দিয়ে হচ্ছে, আমরা যদি স্ট্যান্ডার্ড ট্যাক্স আছে, স্ট্যান্ডার্ড ট্যাক্স তো দেওয়াই আছে, অ্যান্ড জিরো রেট থাকলে হইতে পারে। তো আমরা এখান থেকে এখানে ইনপুট করে দিব কান্ট্রি কোড, স্টেট কোড, জিপ কোড, সিটি, রেট,
যেগুলো থাকবে সেগুলো আপনি এখানে বসায় দিবেন এবং শিপিংয়ের উপরে যাবে। এরপরে ট্যাক্সের পরে আছে শিপিংয়ের মধ্যে কি আছে লিভ নেই, একটা একটা করে। শিপিং হচ্ছে, হ্যাঁ কিসের সুবিধা? ই কমার্স বেস মানে তো আপনাকে আগে ই কমার্সের সাথে হচ্ছে আপনাকে করতেই হবে। সো এই যে এখানে হচ্ছে যতগুলো পেমেন্ট মেথড যদি নেক্সট টাইম অ্যাড হয় সেখানে আপনি এখানে পেমেন্ট মেথডগুলোকে অ্যাড করে দিবেন এখানে একটা একটা প্লাগ ইন ইউজ করলেই। সো এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। ই কমার্সের সিকিউরিটির জন্য যেগুলো অপশন দরকার সেগুলো গেস্ট চেকআউট অ্যালাউ কিনা। গেস্ট চেকআউট মানে বুঝেন তো, এইখানে দেখেন একটা গেস্ট চেকআউট ই কমার্সের মধ্যে। দ্যাট মিনস আমি সাধারণত আমরা কি হয় একটা ই কমার্স সাইটে যখন আমরা শপিং করতে যাই তখন শপিং করতে গেলে আমাদের শপ করা যখন শেষ, যখন আমরা চেকআউট দেই তখন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। উইদাউট অ্যাকাউন্ট আমরা করতে পারি না। এখানে যে অপশনটা দেওয়া আছে যে চেক অ্যালো কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, দ্যাট মিনস গেস্ট চেকআউট, যে মানুষজন অ্যাকাউন্ট ওপেন না করেই চেকআউট দিতে পারে। এটা যদি অ্যালাউ রাখতে পারেন তবে না রাখাটা ভালো, ঠিক আছে। এখানে আপনি এক্সিস্টিং অ্যাকাউন্টে রাখতে পারেন, যে এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেই ক্ষেত্রে এক্সিস্টিং অ্যাকাউন্টে সে লগ ইন করতে পারবে। অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারটা, অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যখন ক্রিয়েট করতে যাবে তখন তাকে অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। না চাইলে যদি না চান তাহলে নিজে একটা পাসওয়ার্ড দিতে হবে, দুটো একটা হবে। আর যখনই হচ্ছে ক্রিয়েট করতে যাবে অ্যাকাউন্ট তখন এখানে যে ইনফোগুলো আছে সেগুলো দেখে নিন। দেন অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেকআউট, ধরুন সে অ্যাকাউন্ট আগে ওপেন করে নাই, ঠিক আছে, তো চেকআউট যখন দিতে যাচ্ছে কেনা শেষ চেকআউট দিতে যাচ্ছে তখন বলছে আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে তারপর যেটা সচরাচর আসে মার্কেট প্লেসে এইটা হচ্ছে এখানকার পেজ। আর কাস্টমার আপনার মাই অ্যাকাউন্ট যে পেজটা সেটাতে অ্যাক্সেস দিবেন কিনা বা সেখানে তারা ক্রিয়েট করবে কিনা সেটা হচ্ছে এখানে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন। আর এখানে প্রাইভেসি পলিসির জন্য যা যা থাকা দরকার প্রাইভেসি পলিসি পেজটা সেট আপ করে নেবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি পেজ থাকে, সো প্রাইভেসি পলিসি পেজটাকে এটার সাথে অ্যাটাচ করে নিয়ে নেবেন। আর এখানে কিছু করতে হবে না, সব কিছু ওকে থাকলে দেন সেটিং, দেন ইমেল। ইমেলের মধ্যে এইগুলো এই যে টেক্সটগুলো, হ্যাঁ, যে নিউ অর্ডার আসছে বা অর্ডার ক্যান্সেল করছেন বা একটা অর্ডার ফেল হয়েছে, অর্ডারকে হোল্ডে রাখছেন, অর্ডার প্রসেসিংয়ে আছে, কমপ্লিট হয়েছে বা কিছু একটা হইলে এই নোটিশটা কারে দিবে? ই কমার্স একজনকে নোটিশ দিবে যে আপনার সাইটে একটা নতুন একটা অর্ডার আসছে। আপনি তো 24 ঘন্টায় সেখানে বসে থাকতে পারবেন না, কখন অর্ডার আসলো। বাট 24 ঘন্টা আপনার ফোনে নেট থাকলে একটা ইমেল আসলে ইমেলের রেসপন্স করা সম্ভব বা ইমেলের নোটিফিকেশন আমার খেয়াল করা সম্ভব, এখানে এসে বসে থাকা সম্ভব না। সো নতুন একটা অর্ডার আসলে এই অর্ডারটা কারে দিবে? অ্যাডমিনকে জানানো হোক, সে অ্যাডমিনের ইমেল এখানে দেওয়া আছে। অর্ডার ক্যান্সেল হলে অ্যাডমিন জানবে, অর্ডার ফেল হলেও অ্যাডমিন জানবে। অর্ডার যদি হোল্ডে থাকে কাস্টমার বুঝবে যে কাস্টমার কাছে নোটিশ যাচ্ছে আপনার অর্ডার হোল্ডে আছে বা অর্ডার প্রসেসিং হচ্ছে, এটাও কাস্টমার জানবে। ঠিক এইভাবে কে কী জানবে সেটা আমরা যদি চাই এখান থেকে ম্যানেজ করবো, এখান থেকে ম্যানেজ করে দিতে পারি একজন করে, লাইক দ্যাট। এটাকে যদি ম্যানেজ করি অর্ডার অন হোল্ড, এখান থেকে আমি নোটিফিকেশন চেক করে দিব এবং এই যে এখানে উই লুক ফরওয়ার্ড ফুলফিলিং ইউর অর্ডার সুন একটা অ্যাডিশনাল কন্টেন্ট ধরে দিচ্ছি। এখানে আমার মতো করে কন্টেন্ট দিব, তাকে যদি অন্য কোনো মেসেজ দিতে চাই সেই মেসেজটা আমি এখানে দিব। মাথার উপরে যাইতেছে। ইন্টিগ্রেশনের মধ্যে আপনি চাইলে আপনার অন্যান্য জিও লোকেশনগুলোকে যদি সেট আপ করতে চান দেন জিও লোকেশনগুলোকে এখান থেকে সেট আপ করতে পারেন বা ইন্টিগ্রেশন করতে পারেন। আর অ্যাডভান্সে আহামরি কিছু নাই, অ্যাডভান্সে হালকা কিছু কাজ আছে। কার্ট পেজ, একটা কার্ট পেজ বলতে আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করলাম তখন অর্ডারটা কই যাচ্ছে, এই কার্টে যাচ্ছে না, এই যে কার্টের জন্য আলাদা একটা পেজ বানানো থাকে, চেক আউটের জন্য আলাদা একটা পেজ থাকে, মাই অ্যাকাউন্টের জন্য আলাদা একটা পেজ থাকে। সো এইখানে যখন আমরা ই কমার্সে অ্যাডভান্সে যে কার্টের যে পেজ, সেই পেজটা কোথায় কাকে দিচ্ছেন, এখানে দেখেন পেজ বানানো আছে, এখানে পেজগুলো বানানো থাকে। যেমন আমি সার্চ করি হোম, দেখেন স্টোর ফ্রন্ট, কল ইন অ্যাকশন, হোম, মানে হোম পেজ যেটা আর কি, পেজগুলো এখানে দেওয়া আছে। সো কার্ট পেজ হিসাবে কাকে ধরাতে যাচ্ছেন, কোন পেজটাকে কার্টের পেজ বানাতে চাচ্ছেন, এইটা এখান থেকে সেট আপ করে দিবেন। ঠিক সিমিলারলি চেক আউট পেজের জন্য কাকে দিবেন, অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট পেজ থাকবে, মাই অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা ইউজাররা সাধারণত সব কিছু কন্ট্রোল করে বা দেখে কাস্টমাররা। এইখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ থাকতে পারে, সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কিছু অর্ডার রিসিভ হইলে তাকে নোটিফিকেশন দিবে ক্লায়েন্টকে যে অর্ডার রিসিভড আর পেমেন্ট কমপ্লিট বা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, এই কী নোটিশ দিবে, এই নোটিশগুলো আপনি আপনার মতো করে চাইলে সেট আপ করে রাখতে পারেন। এটা জাস্ট বাই ডিফল্ট দেওয়া আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি অন্য কিছু দিবেন, সেই বলি যে অর্ডার পেড জায়গায় দিব হচ্ছে অর্ডার পেড, এটা হইতে পারে, বা অর্ডার প্লেস
অর্ডার কমপ্লিট, অর্ডার প্লেস কমপ্লিট, এটাও দিতে পারে। বোঝা গেছে? এইভাবে যেটা যেটা দরকার এখান থেকে দিয়ে দিবেন। কাস্টমার লগ আউট করার জন্য, পাসওয়ার্ড লস্ট হয়ে গেলে সেই পাসওয়ার্ড রিকভার করার জন্য সব ই-কমার্স এই জায়গা থেকে আমরা এটা করতে পারি। দেন স্ট্যাটাস সেটিং গেল, দেন স্ট্যাটাস। এই তো রেস্ট এপিআই এর কোড দেওয়া আছে এখানে। এখানে এগুলো সব ডেভেলপারের কাজ। এ হচ্ছে আমাদের সার্ভার ইনফরমেশন, সার্ভার এখানে দেওয়া আছে। এবং আমাদের হচ্ছে এই হচ্ছে এসকিউএল দেওয়া আছে এত ভার্সনের, বাট আমাদের এটা আপডেট করতে বলতেছে, সো এটাকে আপডেট করে নিলেই হয়ে যাবে, সমস্যা নাই। আর এই স্ট্যাটাস আমি না বুঝলেও হচ্ছে, সমস্যা নেই। আর এই পাশে হচ্ছে কাস্টমার্স। এগুলো হচ্ছে আমাদের কাস্টমার, যারা আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করতেছে বা যারা আমার এখান থেকে পারচেস করতেছে কোনো একটা প্রোডাক্ট, তাদের সকল কাস্টমারের ডিটেলস, তার নাম, তার ইউজার নেম, তার লাস্ট অ্যাক্টিভিটি, লাস্ট রেজিস্ট্রেশন ডেট, তার ইমেল, সে কতগুলো অর্ডার করছে, সে কত টাকা অর্ডার প্লেস করছে, সব কান্ট্রি, অরিজিন, সিটি, রিজন সব পাবো। বুঝা গেছে? এখন বলতে পারেন আমরা ফেসবুকে যখন রিমার্কেটিংয়ের কথা বলছিলাম, অডিয়েন্স লুকে লাইক, এবং ওইখানে একটা সোর্স ছিল যে এক্সেল শিট ছিল না, যে এক্সেল শিটের ইনফরমেশন কই পাবো আমরা? ধরতে পারছেন কই থেকে আসতেছে? যে আমার কাছে অডিয়েন্সের তালিকা দরকার, তো যাদেরকে আমি অ্যাড দেখাবো রিটার্গেটিং করে, এ হচ্ছে তারা। সবাইকে নিয়ে আমি ইজিলি আমি এখান থেকে তাদের ডেটাটা ডাউনলোড করে নিতে পারি এক্সেল শিটে। আমি ডাউনলোড করে আমি কাজে লাগাই দিব। বুঝা গেছে? তার ফোন নাম্বার দেওয়া আছে, তার ইমেল দেওয়া আছে, তার নাম আছে। তো এত ডেটার পরে ফেসবুক তারা খুঁজে বের করার কোনো ব্যাপার না। এরপরে আর কিছু নাই। এরপর হচ্ছে নর্মালি প্রোডাক্ট ই-কমার্সের কাজ এতটুকুই, পেমেন্ট গেটওয়ে অ্যাড সেট আপ করা, এই তো। আরেকটা প্লাগইন ইউজ করে দেখায় দেয়, যেটা আমাদের নর্মালি বিকাশ রকেট থেকে আসার কথা। প্লাগইনসে যাই অ্যান্ড অ্যাড নিউতে যাই। এটা হচ্ছে যে ওয়াইআইটিএ, যেটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কম্পেয়ার করার জন্য যে কাজগুলো করা লাগে, এই কাজগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। কম্পেয়ার, কুইক ভিউ, উইশ লিস্টে রাখা, এগুলা। আচ্ছা, আমরা আসি যে বিডি পাইছেন আলাদা আলাদা। এইখানে দেখুন অল বিডি মোবাইল গেটওয়ে পেমেন্ট, যেটা এই প্লাগইনটা ইউজ করতে পারি। চাইলে আমরা বিকাশ পেমেন্ট আলাদা নিতে পারি, চাইলে আমরা নগদের জন্য আলাদা নিতে পারি। আবার মোবাইল পের জন্য বিডি আলাদা আছে, মোবাইল বিডি গেটওয়ে পেমেন্ট, তারপর হচ্ছে কমপ্লেক্স, এটা এই হচ্ছে কয়েকটা আছে, বাট এইটা মোটামুটি সবই ব্যবহার করতেছে। এটা এখনো কম, 10 জনের ভেতরে এটা আছে। আর এসএসএল এর যেটা ছিল দেখছিলাম, সেটা হচ্ছে এসএসএল কমার্স, মেবি এটা ছিল এসএসএল কমার্স। এখান থেকে দিবে না, তাহলে এসএসএল কমার্সের জন্য আলাদা, ওরা অ্যাকাউন্ট ওপেন করো ওইখান থেকে দিয়ে দিবে। আচ্ছা, বিডি পেমেন্ট দিয়ে, এখানে বিডি পেমেন্ট এক না, এটা আমার নিজের অ্যাড করব, আমার নিজের। আর ওইটা ওদের কোম্পানিতে জমা পড়বে, তারা আমার এখানে দিবে। এখানে না হয় একটা পেমেন্ট মেথড পাচ্ছি, বাট ওদের কাছে 1000টা পেমেন্ট মেথড আছে। দ্যাটস ওই থার্ড পার্টি ইউজ করতে হচ্ছে, কারণ 1000টা ইউজ করার মতো প্লাগইনই নাই। যেমন এটা যদি বলে যে অল বিডি পেমেন্ট গেটওয়ে, দেখি এটাতে কতগুলো আছে, ইনস্টল করি আগে। এই তো পেমেন্ট সেটিংয়ে যাই, আগে প্লাগইনটা সেট আপ করে নেই পেমেন্ট সেটিংসের। এই দেখেন বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, ডিরেক্টলি এখান থেকে ই-কমার্স আবার চলে আসছি, লোড হয়ে ই-কমার্সের সেটিংসে আসছি। এবং এখান থেকে এ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো আছেই, এটা থাকবে। এর বাইরে আমি বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, ইউ ক্যাশ, মাই ক্যাশ, এই তো এইগুলাকে এখন আমি চাইলে একটা একটা করে ম্যানেজ করে দিব। তো বিকাশে ম্যানেজ যাই, পেমেন্ট মেথড দিয়ে দিব। এখানে হচ্ছে অ্যাকাউন্টের ডিটেল দিব, অ্যাকাউন্ট টাইপ এবং অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, যেমন আমি যদি বলি অ্যাড অ্যাকাউন্ট, এখানে তো আছে অ্যাকাউন্ট টাইপ, কী ধরনের অ্যাকাউন্ট, কী হয় বিকাশের অ্যাকাউন্ট, কী হয় এজেন্ট অ্যাকাউন্ট হয় না, এজেন্ট আর পার্সোনাল, মার্চেন্ট আছে। আচ্ছা, আচ্ছা ধরেন যে আমরা দিচ্ছি, মনে করেন এটা আমাদের
সবগুলো অ্যাকাউন্ট আছে, সো মার্চেন্টও দিচ্ছি। ধরেন এটা আমাদের একটা নাম্বার, অ্যান্ড আমরা হচ্ছে শিপিং মেথড কি হবে, শিপিং মেথড এখানে নাই, ইনস্ট্রাকশনের জায়গায় ইনস্ট্রাকশন, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন লিখবেন, আর টাইটেল হচ্ছে বিকাশ, ও বিকাশটা আমাদের এনাবল করা আছে। দেন সেভ চেঞ্জড, আর পেমেন্ট গেটওয়ের মধ্যে যদি আমরা ব্যাক করি, এই যে এখান থেকে অন স্টেপ আপে যাব বা উপরে যাব, আমি যে আমার আগের জায়গায় ব্যাক করব, এখানে পেমেন্টের গেটওয়ে ক্লিক করতে পারেন, আবার এই যে অন স্টেপ আপে ক্লিক করলে অন স্টেপ আপে চলে যাবেন, অন স্টেপ আপ আসলাম, হ্যাঁ বিকাশের জায়গায় আবার ব্যাক আসলাম। আমি ধরুন ক্যাশ অন ডেলিভারিটা অফ করে রাখি, আমার ডিটে যা হবে অনলাইন পেমেন্ট হবে, বিকাশ, ক্যাশ, রকেট এগুলোতে পেমেন্ট হবে। সো আমরা এখানে সব কিছু সেভ দিই, অ্যান্ড একটা প্রোডাক্ট আমরা পারচেস করার ট্রাই করি, সাপোজ এই ক্যামেরাটা পারচেস করার ট্রাই করি, একটু কার্ট, চেক আউট, আসছে পেমেন্ট মেথড কীভাবে দিবেন। সো এখানে কিন্তু এই যে ডেসক্রিপশন অপশনটা মনে আসছিল, যে ডেসক্রিপশন আমি খালি রেখে আসছিলাম, ডেসক্রিপশন টাইটেল ছিল বিকাশ, তার লোগো চলে আসছে। প্লেস যদি অর্ডার প্লেস যদি করি, আসছে আওয়ার বিকাশ ডিটেল, এই যে বিকাশ ডিটেল, অ্যাকাউন্ট নাম্বার, মার্চেন্ট আর পার্সোনাল যেটা দিছিলাম, পে করে দেন, মানে অর্ডার রিসিভ হয়েছে, এখন পে করুক, মানে তো পে করতে হবে, পে করবে। এখন আরেকটা কাজ করা যেতে পারে, যেটা কিনা হচ্ছে যে এখানে এই ব্যক্তি যে আমাকে টাকা দিচ্ছে তার প্রমাণ কি, প্রমাণ হচ্ছে ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমার প্রমাণ। তো এইটার একটা ব্যবস্থা করা যেতে পারে, বাট এইটা নিয়ে আমি ইন ডিটেল জানি না, বাট এটা করা যায় যে অটোমেটিক্যালি সে যখন আমাকে পেমেন্ট করবে তার ট্রানজ্যাকশনটা আইডিটাও সে এখানে ইনপুট করে দিবে, মানে এই জায়গাতেই অর্ডার প্লেস করার আগেই এই নাম্বার চলে আসবে এবং পে করবে, ট্রানজ্যাকশন আইডি বসাবে, দেন আমি কনফার্ম করব বা অর্ডার প্লেস করব। এই হচ্ছে বিকাশ রকেটের যে ব্যাপারগুলো। শেষ, এরপর আসেন মোটামুটি এখন যদি আমরা প্রোডাক্ট অ্যাড করতে যাই তাহলে কত টাইপের প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। সো নর্মালি আমরা অল প্রোডাক্ট আগে যাই, এগুলো অলরেডি প্রোডাক্ট স্টকে আছে বা প্রোডাক্ট যেগুলো ডেমো প্রোডাক্ট ছিল যেগুলো আমরা তখন দেখতেছিলাম এগুলা। এখান থেকে ন্যাচারালি যখন আমরা একটা প্রোডাক্টকে অ্যাড করতে যাব, এখান থেকে অ্যাড নিউ, এর বাইরে আমার কাছে যদি আগে থেকেই এক্সেল শিটের মধ্যে প্রোডাক্টের নাম, ঠিকানা সব কিছু থাকে, প্রোডাক্ট ইন ডিটেল অপশন থাকে, ডিরেক্টলি আমরা এটাকে ইম্পোর্ট করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ম্যানুয়ালি ধরেন একটা একটা করে প্রোডাক্ট লিস্টিং করবো। সো প্রোডাক্ট অ্যামাজনের যে প্রোডাক্ট লিস্টিং আর ই কমার্সের প্রোডাক্ট লিস্টিং প্রায় কিন্তু সিমিলার, খালি প্ল্যাটফর্ম আর এরিয়াটা আলাদা, ডিফারেন্ট হতে পারে, ক্যাটাগরিগুলো চেঞ্জ হতে পারে, এতটুকুই, বাকি আর কিছুই নেই। আচ্ছা, একটা ডেমো প্রোডাক্ট ধরি, তারপর একটা একটা করে বুঝাই এখানে কি আছে, কোনটার মানে কি। নর্মালি আমরা যদি একটা প্রোডাক্টের মধ্যে এন্ট্রি নেই, সাপোজ এই প্রোডাক্টটা দেখতে যাই, এটাই দেখি, তো এইখানে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, এখানে একটা শর্ট ডেসক্রিপশন, এটা একটা ডেসক্রিপশন যেটা ইয়েতে অ্যামাজনে গিয়ে আমরা বুলেট ফিচার্স পাই, হ্যাঁ প্রোডাক্টের পাশে, এটাই সেম কিন্তু একই জায়গা, এটা শর্ট ডেসক্রিপশন এবং এরপরে একটা বড় ডেসক্রিপশন আছে, এখানে লং ডেসক্রিপশন, এর পাশাপাশি রিভিউজ এগুলো আছে। ঠিক এইখানে দেখেন, এটা প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ব্রড ডেসক্রিপশন। আর প্রোডাক্টের যত ইনফরমেশন সব বসাবো এই প্রোডাক্ট ডেটার মধ্যে এইখানে। তাহলে অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট পারচেস করি, আগে পারচেস নাকি টোকাই, আচ্ছা ধরেন আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব। সো এই প্রোডাক্টের ইমেজগুলো একটু আমি আগে নিয়ে নিই, ডাউনলোড তো এখান থেকে করা যাবে না, সো ইমেজগুলো এখান থেকে
কপি করে নিয়ে নিচ্ছি। ডাউনলোড কিন্তু হবে, কীভাবে হবে করেন? নো, কারণ এটা জুম হবে ডাইরেক্ট, কোনো কিচ্ছু হবে না। ডাউনলোড হয়েছিল এখান থেকে, এখান থেকে এই যে দিচ্ছি, এখান থেকে না স্যার, যে ছোট ছোট আইকনগুলো আছে না, হ্যাঁ এখান থেকে ওখানে হ্যাঁ ক্লিক করলে বড় আসে, তারপর কো স্বাভাবিক একটা ক্লিক করে এই যে স্বাভাবিক ক্লিক করলাম। আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক, আমরা 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 আমাদের চেষ্টা করে দিই। যতক্ষণ আমি রাইট লেফট রাইট করবো ততক্ষণ আমার নেওয়া হয়ে যাবে। ওটা উপরে রাইট বাটন মানে ক্লিক করলে একটা উইন্ডো আসতেছে, ওই উইন্ডোতে তখন সেভ করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিই, যতক্ষণে করবো ততক্ষণে টাইম দিলাম দিয়ে নিয়ে নিই। জাস্ট ডেমোই তো, সমস্যা নাই। আচ্ছা ধরেন এটা নিব, সো তাইলে এটার টোটাল কী হইলো, প্রোডাক্ট অ্যাড করবো। সো অ্যাড প্রোডাক্টে আসলাম, অ্যান্ড আমাদের প্রোডাক্টের টাইটেলের নাম কি? সো এই তো প্রোডাক্টের টাইটেল এটাই, ক্লায়েন্ট যেভাবে দিচ্ছে বা আপনি যেভাবে লিখবেন সেটাই তো হবে প্রোডাক্টের টাইটেল। আমি জাস্ট কপি পেস্ট মারতেছি কিন্তু আমার মানে শর্টকাট মারার জন্য। সো প্রোডাক্টের নাম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। সো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন সাপোজ আমাদের এটা আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এই তো, যদি বুলেটিং যদি আমরা কপি করে আসতে দেখি বুলেটিং চলে আসছে। তো আপনার বুলেটিংয়ের জায়গায় যদি অন্য কিছু লাগে বা অন্য কিছু মনে হয় দেওয়া উচিত, আপনি প্লেস করেন, সমস্যা নেই। এগুলো বোল্ড করতে চাইলে বোল্ড করেন, যেভাবে খুশি আপনি করেন। বা এছাড়া যদি আদার্স আরও কিছু লিখতে চান আপনি আপনার মতো করে লেখেন। এইটার হিসাবটা পরে বলতেছি, আগে সব ব্রিফ ডেসক্রিপশনটা শেষ করি। ব্রিফ ডেসক্রিপশনের মধ্যে সাপোজ এটা আমার ব্রিফ ডেসক্রিপশন, অ্যান্ড এখানে আরও যদি আদার্স কিছু অ্যাড করতে আপনি করেন। করার পর এই সাইডের কাজগুলো একটু শেষ করে নিই আগে। ন্যাচারালি এখানে যে কাজগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে প্রোডাক্ট কোন ক্যাটাগরির আন্ডারে, সেই ক্যাটাগরি সিলেক্ট করা। তো সিলেক্ট করলাম ক্যাটাগরি। তারপর প্রোডাক্টের ট্যাগ, যদিও এটা টু মাচ ইম্পর্টেন্ট কোনো ইস্যু না, দিলেও যা না দিলেও তা, এটা নিয়ে মাথা ব্যথা কিছু নাই। এর দুইটা অপশন, একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট ইমেজ হচ্ছে মেইন ইমেজ, মানে এই যে প্রোডাক্টটা আমি দেখতে আসছি অ্যামাজনের মধ্যে, অ্যামাজনের এই প্রোডাক্টটার এই ছবিটা ছাড়া, এটা মানে এই প্রোডাক্টটা আসে যখন আমি রিলোড দিয়ে যখন প্রোডাক্টটা আসছিলাম তখন এই ইমেজটা কিন্তু ছিল না। এখানে একটা মেইন প্রাইমারি ইমেজ ছিল, যেমন এটা হচ্ছে প্রাইমারি ইমেজ। এর বাইরে এখানে আমি আরও এই যে 1 2 3 4 5 6টা ইমেজ এখানে আছে, বা 4টা ইমেজ এখানে আছে। এগুলো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। প্রোডাক্টের গ্যালারি ঠিক এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মেইন ইমেজ, যেটা আমরা মেইন ইমেজের মধ্যে বসাবো। এবং ওই সেম প্রোডাক্টে যদি আরও ইমেজ থেকে থাকে সেগুলো হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট গ্যালারি ইমেজে বসাবো। ঠিক আছে? সো সেট প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট ডেস্কটপ। এটা ছিল আমাদের, ধরেন আমরা এইটাকে মেইন ইমেজ দিব, ওইটাকে সাব ইমেজ দিচ্ছি, বা এটাই মেইন ইমেজ। ওকে, মেইন ইমেজ। ইমেজে অল্টার টেক্সট প্রিভিয়াস আগের মতো যেভাবে করছেন ব্লগের ক্ষেত্রে, সেখানে ইমেজে অল্টার টেক্সট দিয়ে দেন কমপ্লিট। এরপরে প্রোডাক্টের গ্যালারি, যেহেতু এই প্রোডাক্টে আরও সাবসিডিয়ারি আরও অনেকগুলো ইমেজ আছে, যতগুলো ইমেজ আছে একটা একটা করে আপলোড করে দিই এখান থেকে। এটা আছে, এটা আছে, আর আছে কি, এটাও আছে, 3টা ইমেজ আছে, 3টাকে একসাথে আপলোড দিয়ে দিলাম। প্রত্যেকটা ইমেজের অল্টার টেক্সট আছে, অল্টার টেক্সটগুলো দেন অ্যাড টু গ্যালারি। 3টা আসছে, একসাথে সিলেক্ট করা, এবং আরও থাকলে আরও বসান। এই হচ্ছে মেইন ইমেজ বা ফিচার ইমেজ, এবং এই মেইন বা ফিচার ইমেজের সাথে অন্যান্য আরও সাবসিডিয়ারি ইমেজগুলো হচ্ছে এইখানে। এরপর আমাদের প্রোডাক্টের ডেটা। প্রোডাক্টের ডেটার মধ্যে আমরা অনেক টাইপের প্রোডাক্ট পাই। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা লাগে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট একটাই, যেমন এটা একটা রাউটার, জাস্ট রাউটার, বা একটা শার্ট, একটা শার্ট। গ্রুপ প্রোডাক্ট বলতে প্যাকেজ আইটেম, অ্যাফিলিয়েট তো বুঝি। আর ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে শার্ট, এটা
একই ব্র্যান্ডের শার্ট, এটার এম সাইজ, এক্সেল, ডবল এক্সেল। এম সাইজের মধ্যে 3টা কালার, এল এর মধ্যে 2টা কালার, আবার এক্সেলের মধ্যে 2টা কালার বা 4টা কালার। এই সব কম্বাইন করে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। বুঝা গেছে? তাকে সিম্পল প্রোডাক্টটা শেষ করি। সিম্পল প্রোডাক্টের মধ্যে জেনারেল আইটেম আছে রেগুলার প্রাইস আর সেল প্রাইস। রেগুলার প্রাইস হচ্ছে সচরাচর দাম যেটা, ধরেন 500 টাকা, এখন সেল প্রাইসে বলতেছি 500 টাকার দাম, 400 টাকা হচ্ছে সেল প্রাইস। রেগুলার আর সেলের মধ্যে পার্থক্য। তো ধরেন 500 টাকা হচ্ছে আমি প্রাইস দিলাম, সেল প্রাইস দিলাম 400 টাকা। এখন কথা হচ্ছে এই 400টা এই সেল প্রাইসের একটা শিডিউল করা যাচ্ছে। এই যে শিডিউলটা করা যাচ্ছে স্কেজুয়ালের মধ্যে, ব্যাপারটা হচ্ছে যে আপনি অল টাইম মানে ক্যাজুয়ালি 500 টাকা দাম, বাট আমার কাছে যতদিন পর্যন্ত স্টকে থাকবে প্রোডাক্ট আমি ততদিন পর্যন্ত 400 করে বিক্রি করবো। একটা মাঝে মাঝে অফার আসে যে 500 দাম, 500 টাকার শার্ট 400 করলাম, কয়দিনের অফার? 7 দিনের অফার। এখন 7 দিন পরে তো আপনি 1000টা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা খুঁজে আবার 7 দিন পরে আসবেন, এত সময় তো আপনার কাছে নাই। তো এই জন্য আমরা এখান থেকে প্রোডাক্টটা শিডিউল করে দিতে পারি যে সেল প্রাইসের ডেটটা কবে থেকে শুরু হচ্ছে। তাহলে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। সাপোজ আজকে 27 তারিখ হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেট শুরু, আজকে থেকে সেল শুরু, এবং এই প্রোডাক্টটা আমাদের পরের মাসে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত চলবে। দ্যাট মিন্স এই 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই প্রোডাক্ট 500 টাকার দামের প্রোডাক্টটা 400 টাকা করে সেল যাবে। 16 তারিখ যেদিন শেষ সেদিন এই 400টা অটোমেটিক উইথড্র হয়ে 500টা আবার ব্যাক করবে, মানে রেগুলার প্রাইসে ব্যাক করে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের শিডিউলের ব্যাপারটা, আর কিছুই না। আর ট্যাক্সের স্ট্যাটাস হচ্ছে ট্যাক্সেবল আর শিপিং অনলি। কী দিবেন? তো আমরা এই প্রোডাক্টের কোনো ট্যাক্স দরকার নেই, ক্লায়েন্টের উপর আমরা কোনো ট্যাক্স দিব না। আমরা জাস্ট ট্যাক্সের স্ট্যাটাস থেকে নাম রাখতে পারি বা শিপিং রাখতে পারি, এবং ট্যাক্সের ক্লাস হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ট্যাক্স, স্ট্যান্ডার্ড যেটা 0 রিটার্ন বা অথবা যেটা 15% যেটা হয় স্ট্যান্ডার্ড, এটাই। এখন আসেন এখানে প্রোডাক্ট যদি ভার্চুয়াল হয় দেন ভার্চুয়াল প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন। প্রোডাক্ট যদি ডাউনলোড করার হয় তাহলে ডাউনলোড, দ্যাট মিনস প্রোডাক্ট পারচেস করার পর থিমের ক্ষেত্রে যেটা হয় ডাউনলোডেবল প্রোডাক্ট, আগে টাকা দিবেন তারপরে ডাউনলোড করার অপশন দিবে। ঠিক এটা হচ্ছে এখানে দেখেন আমি যখন কার্সর রাখলাম লেখা আছে ডাউনলোডেবল প্রোডাক্ট গিভ অ্যাক্সেস টু ফাইল আপন পারচেস। ঠিক আছে, পারচেস করার পর আপনি যখন একটা ক্লিকেবল দিয়ে রাখবেন, অ্যালাউবল করে রাখবেন, তখন ওই ডাউনলোড করার ফাইলটাকে ডাউনলোড করার অপশন পাবে। সেটা এখন যেটাই হোক, যে টাইপের প্রোডাক্টই হোক, যেটা ডাউনলোডেবল যদি হয়ে থাকে। সো ডাউনলোডেবল যখন আমি দিচ্ছি বা আমি যখন ভার্চুয়াল দিচ্ছি, এখানে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করেন। আমার যখন আমি ভার্চুয়াল দিচ্ছি, ভার্চুয়াল প্রোডাক্টে কখনো শিপিং হয় না, কিন্তু ভার্চুয়াল প্রোডাক্টে কখনো শিপিং হয়, যেটা ধরা যায় শিপিং কিসের, যখন শিপিংটা শেষ, এই শিপিং ছিল ভার্চুয়াল প্রোডাক্ট, শিপিং আউট। ঠিক ডাউনলোডেবল প্রোডাক্টের মধ্যে ট্যাক্সের কোনো ইস্যু নাই, ট্যাক্স আছে ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে, খেয়াল করছেন? সো ডিপেন্ড করে। দেন আসে ইনভেন্টরিতে এসকিউ এর ফুল মিনিং কি? স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা ই কমার্স সাইটের জন্য একটা করে এসকিউ নাম্বার থাকে। সেটা যে কোনো কিছু হইতে পারে, যার তার পার্সোনাল বোঝার সুবিধার্থে নাম্বার সহ হইতে পারে। এরপর হচ্ছে ম্যানেজ স্টক বলতে সাইডে লেখা থাকে না 200 প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কিছু আছে ইন স্টক, কতগুলো আছে আমি কাস্টমারকে দেখাবো না, এটা আলাদা হিসাব, বাট কাস্টমারকে আমি বলতেছি ইন স্টক আমার কাছে 200 প্রোডাক্ট স্টকে আছে। এইটা হচ্ছে আমরা ইনভেন্টরিতে স্টক কোয়ান্টিটি, যে আমরা কতগুলো স্টকে আমাদের প্রোডাক্ট আছে সেটা যদি আমরা বলতে চাই এটা বলতে পারি। তারপর হচ্ছে অ্যালো ব্যাক অর্ডারস। এটা হচ্ছে আমাদের অ্যালো করে রাখতে পারেন অথবা ডু নট অ্যালো করে রাখতে পারেন, বাট অ্যালো করলে ডেফিনেটলি নোটিফাই কাস্টমার দিয়ে রাখাটাই ভালো। আর লো স্টক এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ একসাথে কতজন লোক, দেখেন এখানে লেখা আছে হোয়েন প্রোডাক্ট স্টক রিচেস দিস অ্যামাউন্ট ইউ উইল নোটিফাই বাই ইমেল, ইট ইজ পসিবল টু ডিফাইন দ্য কি different value for each variation individually. The shop default value can be set in setting products and inventory মধ্যে আছে। আর স্টক যদি ইন্ডিভিজুয়ালি দেন স্টক ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল অর্ডার যদি করতে চায় তো সিঙ্গেল অর্ডার করতে পারে একটা খুচরা হিসাবে। আর লর্ডের মাল কিনলে তো ওইটা হিসাব গেলই আলাদা, ফুল স্টক কিনে নিয়ে নিলে ফুল স্টক। দেন শিপিংয়ের মধ্যে প্রোডাক্টের ওয়েট থাকতে পারে, হাইট থাকতে পারে, ওয়েট হাইট কত কেজির হইতে পারে, ডাইমেনশন থাকতে পারে, শিপিং ক্লাস নো শিপিং ক্লাস থাকবে, হাইট ওয়েট দিয়ে দিবেন। সাপোজ আমাদের এই প্রোডাক্টের হাইট হচ্ছে ওয়েট হচ্ছে 500 গ্রাম, তাহলে
500 500 গ্রাম, কারণ এখানে কেজির দরে আছে কিন্তু, ঠিক আছে। প্রোডাক্টের ডাইমেনশন দিয়ে দিবেন, দেন লিঙ্ক প্রোডাক্ট। এই আপসেল আর ক্রস সেল এই ব্যাপারটা কি? আপসেল আর ক্রস সেল হচ্ছে এই যে আমি প্রোডাক্টটা দেখতে আসছি, মিল্ক শেকের যে প্রোডাক্টটা দেখতে আসলাম, এখানে ডেসক্রিপশন পড়ার পরে রিলেটেড প্রোডাক্ট আমি নিচে আরও কিছু সাজেশন দিচ্ছে না, রিলেটেড। এই রিলেটেড প্রোডাক্টটা দুইটা পার্টিশন আসতে পারে, এখানে যেমন রিলেটেড প্রোডাক্ট এবং নিচে আরেকটা থাকতে পারে সাজেস্ট ফর ইউ, দুইটাভাবে থাকতে পারে। এগুলাকে বলা হয় আপসেল আর ক্রস সেল। এই আপসেল আর ক্রস সেলের মধ্যে যে সকল প্রোডাক্টগুলোকে আপনি অ্যাড করবেন, আমি যে প্রোডাক্ট এখন অ্যাড করতেছি এই প্রোডাক্টের নিচে এইভাবে ওই প্রোডাক্টগুলোকে দেখাবে, অ্যাডভার্টাইজিং বলতে পারেন, বিনা টাকায় অ্যাডভার্টাইজিং হচ্ছে আপসেল আর ক্রস সেলের কাজ। কোথায় গেল? এখানে যেমন আমাদের এখানে কি প্রোডাক্ট ছিল, মিল্ক শেকের এই প্রোডাক্টটাই ছিল, সাপোজ আমি এটাকে দেখাচ্ছি আপসেলের মধ্যে। সো জাস্ট আসছে প্রোডাক্ট, তো ডেফিনেটলি প্রোডাক্ট আগে থেকে এখানে আপলোড করা থাকতে হবে, যেটাকে আপনি আপসেল বা ক্রস সেলে দেখাতে চাচ্ছেন। তো আমি যদি একটু করি, কমায় দিই, তাহলে এখানে অনেকগুলো আছে যেগুলো যেগুলো দরকার। সাপোজ আমার এটা ক্যামেরা নিয়ে কাজ করব একটা, ঠিক, আপনি যদি বলেন যে আমি আরও কিছু নিব, বিস্কিটস নিয়ে কাজ করব, ঠিক সিমিলার দেন। আমি যদি এখানে বলি যে না আমি এখানে কি নিয়ে কাজ করবো, ওইখানে গেলে ওইটা, এখানে নিয়ে আসি হচ্ছে ধরেন ফুড আইটেম। সো ফুডের মধ্যে আছে কিনা দেখি, না ফুড নামে কোনো প্রোডাক্ট নেই এখানে। কী টাইপের প্রোডাক্ট ছিল? আর ফ্যাশন, সানগ্লাস ছিল, তারপর হচ্ছে আমাদের বেল্ট ছিল, তারপরে ফ্যাশনের মধ্যে আমাদের হ্যাট ছিল। সাপোজ আপসেল ক্রস সেলের প্রোডাক্টগুলোকে অ্যাড করলাম। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা সাধারণত কাজ করে হচ্ছে আপনার ভ্যারিয়েবল এবং গ্রুপ প্রোডাক্টের মধ্যে। সিম্পল প্রোডাক্টের জন্য অ্যাট্রিবিউট কোনো কাজের না, বা অ্যাট্রিবিউট কোনো কাজ করেও না। দেন অ্যাডভান্সের মধ্যে প্রোডাক্ট পারচেস নোট, যে কেউ যদি অর্ডার কমপ্লিট করে তাকে একটা নোট দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, এরকম কিছু একটা দিয়ে দেন। অর্ডার নাম মেনু দিতে চাই মেনু। আর এই প্রোডাক্টের মধ্যে কাস্টমার রিভিউ দিতে পারবে কি পারবে না সেটা অ্যানাবল আর ডিসেবল করে রাখবেন এখান থেকে। আর গেট মোর অপশন আর কিছু অপশন আছে, যে অন পেজ চেক আউট রাখতে পারেন আপনি, নেম অ্যান্ড প্রাইস, এগুলো সব রাখে। সব কিছু এই হচ্ছে মোটামুটি কাজ। এখন কথা হচ্ছে এই কাজটা নর্মালি যে কেউ করতে পারে। আপনার কাজ হচ্ছে যখন আপনি ই কমার্সের মধ্যে এই কাজগুলো করতে যাবেন, তখন ডেফিনেটলি আপনার এই প্রোডাক্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক করা দরকার। ঘুরে ফিরে কাজ কিন্তু ওই স্ট্যান্ডার্ড বা ট্রেডিশনাল এসিওর মধ্যেই পড়তেছে, যে আমার কম্পিটিটর যারা ছিল, যারা কিনা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তারা তার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে ব্যবহার করছে কিনা, শর্ট ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটাকে ব্যবহার করা, ইমেজ যেগুলো ইউজ করলাম সেগুলো অল্টার টেক্সটের মধ্যে কিওয়ার্ডগুলোকে ইউজ করা, এবং ব্রিফ ডেসক্রিপশন যেটা লিখছে এখানে ইউজ করা, এবং এর বাইরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট স্কিমা মার্কআপ ক্রিয়েট করা। স্কিমা মার্কআপের কথা বলছিলাম না, টেকনিক্যাল সিদ্ধ ছিল প্রোডাক্টের জন্য আলাদা স্কিমা মার্কআপ ক্রিয়েট করা। আজকে দেখবো কীভাবে প্রোডাক্ট স্কিমা বানাইতে হয়। তো এই সবগুলা কাজ কমপ্লিট করার পরে আপনি জাস্ট পাবলিশ মারেন। এবং কি আসলো সেটা একটু দেখি, সব কিছু ওকে থাকলে। প্রোডাক্টের জন্য কি রোবট টেক্সট স্কিল লাগবে? দেন ভিউ প্রোডাক্টে যাই অ্যান্ড প্রোডাক্ট একটু দেখার ট্রাই করি। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। সাইটের ডিজাইন এমন দেখে এরকম আসছে, একটা সাইটে একরকম ডিজাইন থাকতেই পারে। তো এইগুলো হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে আমার মেইন ইমেজ, জুমিং হচ্ছে, এবং এর বাইরে এ হচ্ছে সেই প্রোডাক্টের গ্যালারি থেকে প্রোডাক্টগুলো যেগুলো আমরা দিছিলাম। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আর এই হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এখানে প্রেসক্রিপশন দিয়ে আসছে, ওইটা শর্টটা মানে এখানে দিচ্ছে, এইটা দিচ্ছে এখানে, আর লং ডেসক্রিপশন এখানে ঢুকাই দিচ্ছে। তাহলে সেটিংয়ে ভুল আছে, সেটিংসে ঠিক করতে হবে, এটা থিমের সেটিংসের মধ্যে। এখানে শর্ট ডেসক্রিপশন আসবে, এখানে লং ডেসক্রিপশন যাবে। আর প্রোডাক্টের অ্যাডিশনাল ইনফরমেশন তো প্রোডাক্টের ওয়েট কথা ছিল, আর রিভিউতে কিছু নাই। আর এই যে ইউমে লাইক বিস্কুট আর ক্যামেরা দিছিলাম, নিচের দিকে ল্যাপটপ, মোবাইল, ওয়াচ, টেলিভিশন আর কিছু রিলেটেড প্রোডাক্ট আসতেছে আপসেল আর ক্রস সেলের মধ্যে। স্যার আপসেলের করতে তো যে উপরে আসছে কোনটা? এটা না, এটা তো ওই প্রোডাক্টেরই প্রাইস। ও আচ্ছা, এই যেটা এটা তো আছে আপসেল আর ক্রস সেল, এই যে এটা মিল্কশেক ক্যামেরা হট ড্রেস, এটা। আর হচ্ছে এই যে নিচের দিকে ইউমে অলসো লাইক, যে ক্যামেরা আর বিস্কিট দিছিলাম, এটাও দিছিলাম।
দেখছেন? তো এইটা হচ্ছে এখানে আসছে। তো এই হচ্ছে মূলত ই কমার্স সাইটের এসইও করা, আর কিছুই না। আর প্রোডাক্ট লিস্টিং যেটা অ্যামাজনে করে এটা এইভাবেই করে, ক্লায়েন্ট আপনাকে এই সবগুলো ইনফরমেশন দিয়ে দিবে, আপনি জাস্ট আপনার মতো করে এগুলো করে দেন। যেমন আমি এখানে বলছিলাম 1000 প্রোডাক্ট স্টকে আছে, আমার প্রোডাক্টের এসকিউ নাম্বার দিছিলাম, ক্যাটাগরি ছিল ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে, প্রোডাক্টের টাকা 500 টাকার প্রোডাক্ট এখন 400 টাকা, এই তো যা অ্যাড করছি সব আসছে। ঠিক এরপর এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এরপর আসেন গ্রুপ প্রোডাক্টের মধ্যে। তো গ্রুপ প্রোডাক্টের মধ্যে আবার দেখেন সিম্পল প্রোডাক্টের একটা প্রাইস ছিল, যে জেনারেল অপশন, যে রেগুলার প্রাইস, সেল প্রাইস, এই ব্যাপারগুলো ছিল, ইনভেন্টরিও ছিল। গ্রুপ প্রোডাক্ট শুরুই হচ্ছে ইনভেন্টরি থেকে, প্রাইস নাই। এখানে এসকিউ এগুলো সব আগের মতোই, ইনভেন্টরির মধ্যে কী কী রাখবেন আপনি ডু নট অ্যালো রাখেন। আর এখানে লিঙ্ক প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্টের মধ্যে তো রাখতে হবে যে এগুলো হচ্ছে একটা গ্রুপের মধ্যে এই প্রোডাক্টগুলো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। তো যতগুলো প্রোডাক্ট আপনার এখানে থাকার কথা সেই সবগুলো প্রোডাক্ট এখানে দেন। যেমন আমি যদি সানগ্লাস দেন, সানগ্লাস, তারপরে দিলাম হচ্ছে সাপোজ দেখি কফি আছে কিনা, কফি তো নাই। বেল্ট ছিল, সানগ্লাস, বেল্ট, আর ছিল হচ্ছে প্যান্ট, মনে করুন 3টা মিলে একটা প্যাকেজ, বা শার্ট, টি শার্ট, শার্ট আর হচ্ছে হ্যাঁ ক্যাপ। আচ্ছা ক্যাপ নাই তো, হ্যাট ছিল, হ্যাঁ হ্যাট ছিল। হ্যাট ছিল, টি শার্ট ছিল তো, এই হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। আপসেলের যেগুলো আসবে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট গ্রুপের মধ্যে এরা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। দেন অ্যাট্রিবিউটের মধ্যে এটা কিছু নাই, সব কিছু ওকে থাকলে আপডেট করি, সেম ইনফরমেশন। গ্রুপ প্রোডাক্টগুলো তো একই, বাট প্রোডাক্টগুলো গ্রুপিং হিসাবে যাচ্ছে, পার্থক্য শুধু এটাই। কোনে গেলি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হয়। এখানে আমি কি কি দিছিলাম, গ্রুপের মধ্যে দিয়ে দিছি, এটা মেইন প্রোডাক্ট। ইমেজটা আমি পাল্টাই নাই, এই জন্য ইমেজটা এখানেই আছে। টাইটেলও তো পাল্টাই নাই, আমি জাস্ট প্রোডাক্টগুলো পাল্টাইছি, প্রোডাক্টের টাইটেল তো পাল্টাই নাই, এই জন্য টাইটেল এইটা। এই যে ইমেজ যেটা ছিল এটা ইমেজ, এই জন্য ইমেজগুলো সেম আসছে, এই যে ইমেজ, বাট প্রাইস রেঞ্জ এখানে ভ্যারিয়েবল আসছে, কারণ আমার গ্রুপ প্রোডাক্ট ছিল সানগ্লাস, হ্যাট, শার্ট, টি শার্ট আর হ্যাট। 60 টাকা থেকে শুরু, 28 টাকায় শেষ, এই জন্য রেট 5 টাকা থেকে 28 টাকা পর্যন্ত দিছে। এই যে 5 টাকা সর্বনিম্ন প্রাইস, 5 টাকা সর্বোচ্চ প্রাইস, 28 টাকা, এই রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্ট। এখান থেকে যদি ভিউ প্রোডাক্টে যান, ভিউ প্রোডাক্ট করতে পারেন। এখান থেকে অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু কার্টে যাই কেমন আসে দেখি। এখান থেকে আপনি নাম্বার দেন, সানগ্লাস কয়টা নেবেন, তারপরে বেল্ট কয়টা নেবেন, টি শার্ট কয়টা নেবেন, শার্ট কয়টা নেবেন। আমি অনেক টুপি পছন্দ করি, এই জন্য এগুলো নিব, জাহিদ জিহাদ ভাই কই। আচ্ছা অ্যাড টু কার্ট, সবগুলা মিলে আমাদের কার্টে অ্যাড হয়েছে। এটা কইগুলো কার্ট, এই তো কার্ট, এই সবগুলো মিলে দাম হচ্ছে এত টাকা। গ্রুপ প্রোডাক্ট যেগুলো আমরা পারচেস করি, এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্টের কাজ। যদি একসাথে গ্রুপ ওয়াইজ আমরা প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে সিম্পল, দেন চেক আউট দিলে বাকিটা চেক আউটে যাচ্ছে। এরপর অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল প্রোডাক্ট কিছুই নাই, জাস্ট প্রোডাক্টের ইউআরএল দিবেন। কোথায় যাবে প্রোডাক্টের ইউআরএলটা? অ্যামাজনের প্রোডাক্টটা, যেটা অ্যামাজনের প্রোডাক্টের ইউআরএল। সো এটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টের ইউআরএল, এটা না? হ্যাঁ এটাই। বাটন টেক্সটের মধ্যে কি দিবেন? বাই নাও, দেন বাই নাও, বাই নাও। তারপরে প্রোডাক্টের রেগুলার প্রাইস তো আপনি দিবেন এখানে, ই কমার্স সাইটে আছে। এই প্রোডাক্টের দাম কত? 99 টাকা, আচ্ছা ডলার, আমাদের টাকা হিসেবে আসবে। সেল প্রাইসও এটাই, সেল প্রাইস আমার দিবই না, কারণ এটাই একটা ফিক্সড প্রাইস, তো সেল প্রাইসের তো কোনো দরকারই নাই। আর শিডিউলের কোনো দরকার নাই, ক্যান্সেল।
এই হচ্ছে ইনভেন্টরিতে স্কিউ প্রাইস, এগুলো একটা অ্যামাজন বা অ্যাফিলিয়েট যেখান থেকে করবেন ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে এসে দিয়ে দিবেন। আপসেল, অ্যাট্রিবিউট, অ্যাডভান্স, মেনু অর্ডার কতগুলো করবেন। আর এইখানে হচ্ছে প্রোডাক্ট ইউআরএল হচ্ছে ইয়ে দিবেন এখানে। আমরা তো এখানে জাস্ট এইটা দিলাম, আমাদের এখানে তো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, না, এই ইউআরএলটা জাস্ট আপনি এখানে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা ওইটা এখানে পারচেস করে দিবেন, প্রোভাইড করে দেন। আর এখানে আর তো কিছু নাই, এই তো ইনভেন্টরির মধ্যে, এই তো লিঙ্ক প্রোডাক্টের মধ্যে আপসেল আছে, অ্যাট্রিবিউটের মধ্যে কিছু বানাইতে হবে না, আর মেনু অর্ডারের মধ্যে ধরেন 4 রেখে দিলাম, অ্যান্ড সব কিছু মিলে আমি আপডেট করি এটাকে। প্রোডাক্ট যদি পারচেস করি, এই হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ডাইরেক্ট বাই নাও। এখন এই লিঙ্কে যখন আমি ক্লিক করতেছি ডিরেক্টলি অ্যামাজনে চলে যাচ্ছে। এই তো বোঝা গেছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। যদি আপনি ই কমার্স বেস যদি অ্যাফিলিয়েট করতে হয়, দেন ই কমার্স বেস অ্যাফিলিয়েট করতে গেলে আমরা এখান থেকে সব অলওয়েজ প্রোডাক্ট ডেটা থেকে আমরা কি পারচেস করবো স্যার? এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট পারচেস করব, তাই না? হ্যাঁ, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েটটা পারচেস করব। দেন হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টের মধ্যে এগুলা কিছুই না। ইনভেন্টরি, এই তো স্টক ম্যানেজ করতে চাইলে স্টক ম্যানেজ করেন। শিপিং ক্লাসের মধ্যে প্রোডাক্টের হাইট ওয়েট বসান, আপসেল ক্রসসেল বসান। অ্যাট্রিবিউট আর ভ্যারিয়েবল হচ্ছে মূলত কাজ, উপরে কোনো কাজ নাই। এখানে আমরা আগে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব। আমরা এখানে একটা অ্যাট্রিবিউট নেই, কাস্টম অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম, কাস্টম অ্যাট্রিবিউট আমরা নিজের মতো বানাবো, অ্যান্ড কাস্টম অ্যাট্রিবিউটকে অ্যাড করব। অ্যাট্রিবিউটের নাম কি? সাইজ। অ্যাট্রিবিউটের নাম কি? সাইজ। এই প্রোডাক্টের সাইজ দিচ্ছি, তো এই প্রোডাক্টের সাইজ কি? এম সাইজ, এক্সেল সাইজ। আচ্ছা, এটা হচ্ছে এম সাইজ, তারপর হচ্ছে এক্সেল সাইজ, তারপর হচ্ছে ডবল এক্সেল সাইজ। এখন এটাতে এম তো লিখছি, এটা তো বুঝাতে হবে যে আলাদা আলাদা করে, যে এই সাইজের মধ্যে এম আছে, এক্সেল আছে, ডবল এক্সেল আছে। আলাদা আলাদা করার জন্য যে সেপারেশন, এখানে আমরা এই সেপারেশনটা ইউজ করবো হচ্ছে এই যে এটা দাড়ির মতো যেটা সেপারেশন, এটা ইউজ করব। এক্সেল, তারপরে এই সেপারেশন দিব, তারপরে যেভাবে দরকার আর কি একটা করে সেপারেশন ইউজ করব। বুঝেন নাই? আমি একটু স্পেস দিয়ে দেখাচ্ছি। এই যে এটা, এই যে এই সেপারেশনটা, এটা ইউজ করবো আর কি, ঠিক আছে? তো যত ধরনের সাইজ থাকবে সেই সাইজ ওয়াইজ আমরা এই সেপারেশনগুলো ধরায় দিব। এবং এটা আমরা কি করব? ভ্যারিয়েশনের জন্য এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনের মধ্যে ইউজ করা যাবে কি যাবে না, এটা এখান থেকে চেকমার্ক দিতে হবে কিন্তু, যে হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিটা লাগাইলাম এক্সেল ডবল এম বা এক্সেল সাইজ, এটা আমি এখানে ভ্যারিয়েশনের মধ্যে অ্যাড করব। ঠিক এরপরে হচ্ছে আরও যদি অ্যাড করতে হয় দেন আরও অ্যাড করি। সাপোজ এখানে সাইজের পরে কি আসে? কালার। আচ্ছা, কালারটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আমাদের হচ্ছে কালার অ্যাড করছি। হ্যাঁ, সো কালারের মধ্যে কি কালার থাকে? আমার সব থেকে ফেভারিট কালার হচ্ছে ব্লু, ব্ল্যাক, বেটা অ্যাশ। কালার এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকতে পারে। সো এই প্রোডাক্টগুলোর ভ্যারিয়েশন অ্যাড করে এগুলো হচ্ছে আমরা ইউজ ফর ভ্যারিয়েশন দিয়ে অ্যাট্রিবিউটটাকে সেভ করে দিব। তো অ্যাট্রিবিউট যেটা সেভ হইলো, এখন আমরা ভ্যারিয়েশনের মধ্যে কাজ করব। সো ভ্যারিয়েশন, অ্যাড ভ্যারিয়েশনের মধ্যে ক্রিয়েট ভ্যারিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট। মানে এটার অর্থ হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউটে যতগুলো অ্যাট্রিবিউট বানাইছি ওই অ্যাট্রিবিউটের আন্ডার হচ্ছে আমরা ভ্যারিয়েশন ক্রিয়েট করব। সো এইটা সিলেক্ট করে দিয়ে গো অ্যান্ড ওকে। 15টা ভ্যারিয়েশন অ্যাড করছে টোটাল, ও নিজের মতো কম্বাইন করে, যে রেড এক্সেল রেড ব্লু যে কালারগুলো দিছিলাম আর যে সাইজের যে 3টা শেপ দিছিলাম, এই 3টা সাইজ আর হচ্ছে কালার নিয়ে ও হচ্ছে এগুলো এস করছে। যেমন এম সাইজের মধ্যে ব্লু কালার থাকতে পারে, এম সাইজের মধ্যে ব্ল্যাক থাকতে পারে, এম এর মধ্যে অ্যাশ থাকতে পারে, এম এর মধ্যে হোয়াইট থাকতে পারে, এম এর মধ্যে রয়্যাল নেভি ব্লু থাকতে পারে। ঠিক সিমিলারলি এক্সেলের ক্ষেত্রেও তাই। এখন এই প্রোডাক্ট আপনার কাছে নাও থাকতে পারে, তাই না? ওর মতো করে সাজাইছে, আমরা যে ধরনের কমেন্ট দিচ্ছি সেই কমেন্টও সাজিয়ে দিচ্ছে। এখন সাপোজ এম এর মধ্যে আমার এই হোয়াইট কালারটা নাই বা হোয়াইট আমি সেল করছি না, সো ডিরেক্টলি এখান থেকে রিমুভ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে।
আমি এটাকে নিজে কন্ট্রোল করতে পারি, নিজে এটার মধ্যে করে জাস্ট করে দেন। এখন মনে করেন যে এর মধ্যে যে ব্লু কালারটা আছে, সো ব্লু কালারের ছবি লাগবে না, ইউজারকে দেখবে। এখন আবার কথা হচ্ছে সাইজের মধ্যে ব্লু কালারের যে দাম ব্ল্যাক কালারের দাম সেটা না, একটু কম বা বেশি, এটাও হইতে পারে, আলাদা আলাদা হইতে পারে। তো বা অফার ব্লু কালারে চলতেছে, ব্ল্যাকে চলতেছে না। এই প্রত্যেকটা কাজ আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে নিলে, এখানে এক্সপান্ড অপশন আসছে প্রোডাক্টের ইমেজ। ফার্স্ট অফ অল আচ্ছা, ব্লু কালারের ইমেজটাকে এখান থেকে আপলোড করি। কনাই এই যেটা সাপোজ সেট ভ্যারিয়েশন ইমেজ, এসকিউ তো আমার এখানে আগে থেকেই আছে। যদি এসকিউ প্রোডাক্টটা চেঞ্জ হয় সেটা আপনি আপনার মতো করে চেঞ্জ করেন। তো আমরা আমাদের এসকিউটাকে চেঞ্জ করে এখানে দিয়ে রাখলাম, এটা এসকিউ চেঞ্জড। এবং এই প্রোডাক্টটা কি স্টকে আছে, তো স্টক থাকলে আমরা ম্যানেজ স্টক এনেবল করে দিব, ঠিক আছে। এবং রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত, সো রেগুলার প্রাইস এটার 400 টাকা। স্টক কোয়ালিটি আমি বলবো না কত আছে, সো এইভাবেই থাকবে। এই প্রোডাক্টে আলাদা ডেসক্রিপশন থাকতে পারে, ইন ডিটেল ডেসক্রিপশন এখানে আমি লিখে রাখবো যে দিস ইজ ব্লু শার্ট, তাই তো না, ফর চিকন পোলা পাইন, ওকে গেলে মোটা পোলা পাইন আসবে অরেভার। আপনি আপনার মতো করে লেখেন, অড লাগতেছে দেখতে, আসলে রেকর্ড হচ্ছে তো, whatever ফর বয়েজ, ওকে। তারপরে হচ্ছে ঠিক সেম সাইজের ব্ল্যাকের জন্য যেটা হবে, ব্ল্যাকের ইমেজটা আসবে, আবার যাবে। আমি একটু এটা করে দিই, তাহলে আমার ভ্যারিয়েশনগুলো যখন আসবে তখন দেখতে ভালো লাগবে। এটা ব্ল্যাক, সাপোজ কালো জুতা পায় কে যায়, এটা ধরুন ব্ল্যাকের দাম 500 টাকা, ব্ল্যাকের দাম 500 টাকা, ব্ল্যাক অলওয়েজ এটা, সো ব্ল্যাকের প্রাইস বেশি রাখাই ভালো। দেন অ্যাশের প্রাইস, অ্যাশ এটা হচ্ছে অ্যাশ, সো অ্যাশ বা এত মিলতেছে কেমনে। ভ্যারিয়েশন প্রাইসের দাম হচ্ছে, এটার দাম হচ্ছে, এটা গরিব, এটা 300 টাকা, 350 টাকা। এটা আউট অফ স্টক না, এটা হচ্ছে ইন স্টক, সবগুলো হচ্ছে ইন স্টক। স্টক স্ট্যাটাস দিয়ে দেন, আমি একটু খেয়াল করে নিই যে এগুলা ইন স্টক, হ্যাঁ, স্টক আউট অফ স্টক আর স্টক ইন স্টক কী আছে এগুলোকে দিয়ে দেন এখানে। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যারিয়েশন সব অ্যাড করবেন। অ্যাড করার পরে গিয়ে জাস্ট পাবলিশ করবেন এটাকে। এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টের কাজ, ঠিক আছে। এখন প্রোডাক্ট কিসের, প্রোডাক্ট যদি লোহার প্রোডাক্ট হয় তাহলে লোহার প্রোডাক্ট হিসাব করে সাইজ, কালার, ওয়েট ক্যারি হবে, প্রোডাক্ট হিসাব করে নিয়ে আসবেন আর কি। যদি ভিউ প্রোডাক্টে আসি, এই হচ্ছে আমার 350 টাকা ছিল সর্বনিম্ন প্রাইস, সর্বোচ্চ ছিল 500 টাকা প্রাইস। এখানে ইমেজটা আসবে, লোড হোক। যে গ্যালারি চেঞ্জ করি নাই, দ্যাটস ওয়াই এটা আসতেছে। এখন আসেন প্রোডাক্টের মধ্যে সাইজ দিছিলাম, এই যে প্রোডাক্টের সাইজের প্রোডাক্ট, এবং সাইজের মধ্যে ব্লু প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, ব্লুর দাম হচ্ছে 400, এ হচ্ছে ব্লু প্রোডাক্ট। আমি যদি বলি যে এরপরে আমি ব্ল্যাক যেটা দিছিলাম, ব্ল্যাকের দাম 500, এই হচ্ছে ব্ল্যাক প্রোডাক্ট। এরপর হচ্ছে সাইজের মধ্যে অ্যাশ দিছিলাম, এ হচ্ছে অ্যাশ প্রোডাক্ট। বোঝা গেছে স্যার? সেইভাবে ভ্যারিয়েবল প্রোডাক্টগুলো হচ্ছে এইভাবে অ্যাড হয়। বাকি যত কাজ সব সিমিলার, বাকি 8-10টার মতোই আপনাকে প্রোডাক্ট ধরে ধরে অফ পেজে এসে কাজ করতে হবে। গেস্ট পোস্টিং করা লাগতে পারে, ব্লগ কমেন্টিং করতে হইতে পারে, ওয়েব 2.0 সাবমিশন করতে হইতে পারে, এছাড়া আর কিছু না। বাকি প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারটা এইভাবেই করতে হয়। বুঝা গেছে? আর ই কমার্স সাইটে যেহেতু আপনার ই কমার্স সাইট হচ্ছে আপনার কম্পিটিটর, সো তারা সেম প্রোডাক্ট সেল করতেই পারে যেটা আপনি সেল করছেন। সুতরাং তারা যেহেতু র্যাঙ্কে আছে, তাদেরকে অ্যানালাইসিস করা যে তারা অ্যাকচুয়ালি কী ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করছে, বা তাদের ডেসক্রিপশনের টাইটেলের মধ্যে ইউআরএল বারের মধ্যে কী ধরনের পারমালিং সেট আপ করছে বা কিওয়ার্ডগুলো ইউজ করছে, এবং সেটার রেশিও কেমন ছিল সেগুলো ফিক্সিং করে আপনাকে ডেসক্রিপশনগুলো লিখতে হবে। কন্টেন্ট আপনার এগুলাই স্যার, কন্টেন্ট আপনার ঘুরে ফিরে এগুলাই। সো এই কন্টেন্টের মধ্যেই আপনাকে ইন ডিটেল সব কিছু বসাতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। এই তো ই কমার্স সাইট, আর কিছুই নাই।